কোথাও কেউ নেই। পর্ব 14। লতিফা ছটফট করছিলেন সন্ধ্যা থেকেই। মোনা এসেছে, মোনা এসেছে। বকুল বিরক্ত হয়ে বলেছে, এলে তো তোমাকে বলতাম মা, 100 বার এক কথা বলছো কেন? আজ সমস্ত দিন লতিফার শরীর খারাপ গেছে। দুপুরে একবার বিছানা থেকে নামতে গিয়ে মাথা ঘুরে উঠল। শরীরটা একেবারেই গেছে। দুপুরে কিছুই খেতে পারেননি, বমি করে উল্টে ফেলেছেন। সন্ধ্যাবেলা তার বুক কাঁপতে লাগলো। পুরনো শ্বাসকষ্ট নয়, অন্য এক ধরনের কষ্ট। তার ভয় করতে লাগলো। তিনি চাপা স্বরে কয়েকবার বাবুকে ডাকলেন। কেউ এলো না। হয়তো শুনতে পায়নি, কিংবা শুনেও আসছে না। আজকাল সহজে তার কাছে কেউ আসে না। একসময় সখিনা এসে ঘর ঝাড় দিতে শুরু করলো। কি অলক্ষণে ব্যাপার! সন্ধ্যাবেলা কেউ গৃহস্থ বাড়িতে ঝাড় দেয়? তিনি অনেকক্ষণ উঁচু গলায় বকাঝকা করলেন। তার বুকের ধড়ফড়ানি আরো বেড়ে গেল। একসময় মনে হলো ঘরের আলো অস্বাভাবিক উজ্জ্বল, চোখে বিঁধছে। অনেক রাতের দিকে মাঝে মাঝে এরকম হয়, আলো হঠাৎ কিছুক্ষণের জন্য বেড়ে যায়। তিনি ব্যস্ত হয়ে পড়লেন মুনার জন্য। মিনিটে একবার করে জিজ্ঞেস করতে লাগলেন, দেখ তো মুনা এসেছে নাকি। মুনা এসে তার অবস্থা দেখে বড়ই অবাক হলো। হাত পা ঠান্ডা হয়ে আসছে। ব্যাপার কি? মুনা উদ্বিগ্ন স্বরে বলল, মামা ফেরেননি। বাবু বলল, ফিরেছেন, আবার কোথায় যেন গেছেন। মামি কিরকম করছে তোরা দেখছিস না? যা দৌড়ে ডাক্তার নিয়ে আয়। লতিফা হাঁপাতে শুরু করলেন। ঘরের আলো এত উজ্জ্বল যে চোখ মেলে রাখতে পারছেন না। মামি, খুব খারাপ লাগছে? হুম। তুই আমার হাত ধরে বসে থাক। মুনা হাত ধরে পাশে বসলো। বকুল অবাক হয়ে দূরে দাঁড়িয়ে আছে। লতিফা তাকালেন বকুলের দিকে। কি সুন্দর একটি মেয়ে! কে বলবে তার মতো অতি সাধারণ একটি মায়ের কোলে এত সুন্দর একটি শিশু আসবে? মুনা বলল, দাঁড়িয়ে দেখছিস কি? একটা ন্যাকড়া ভিজিয়ে এনে কপাল মুছিয়ে দে। বকুল ছুটে গেল রান্নাঘরে। লতিফা হাঁপাতে হাঁপাতে বললেন, যত তাড়াতাড়ি পারিস বকুলের বিয়ে দিয়ে দিবি। এত সুন্দর মেয়ে ঘরে বেশি দিন রাখবি না, অনেক সমস্যা হবে। ঠিক আছে, দেব। পড়াশোনা কপালে থাকলে হবে, না থাকলে হবে না। তুই ওর বিয়ে দিয়ে দিবি যত তাড়াতাড়ি পারিস। বিয়ে দিলেই সব সমস্যার সমাধান হয় নাকি মামি? লতিফা কিছু বললেন না। বকুল মাথা ভেজা ন্যাকড়া বুলাতে লাগলো। তিনি কাপা গলায় বলল, আহ, ঠান্ডা লাগে। ডাক্তার এলো 7:30টায়। তারও ঘন্টা তিনেক পর দীর্ঘ 6 বছরের রোগ যন্ত্রণার অবসান হলো। ডাক্তার ছেলেটি বড় অবাক হলো। সে এমন ভাবে সবার দিকে তাকাতে লাগলো যেন ঘটনাটি সে নিজেও বিশ্বাস করতে পারছে না। তার হাতে এটিই প্রথম মৃত্যু। কিছু কিছু ঘটনা মানুষ দ্রুত ভুলে যেতে চেষ্টা করে। সেই চেষ্টা সচেতনভাবেই করা হয়, এবং সেই কারণে সে লজ্জিত বোধ করে। মৃত্যু এমন একটি ঘটনা, অতি প্রিয়জনের মৃত্যুতেও ভোলা যাবার জন্য প্রাণপণ চেষ্টা করি। আমাদের চলাফেরা আচার আচরণে মনে হয় না সেই প্রিয়জন কোনো কালে আমাদের মধ্যে ছিল। কেন এরকম হয়? আমাদের নিজের ব্যবহারে নিজেরাই অবশ্য লজ্জিত হই, যার জন্য প্রিয়জনটি একটি বড় ছবি যত্ন করে দেয়ালে টাঙানো হয়, এবং একদিন কেউ খুব রাগারাগি করে প্রেমের মাকড়সার জাল, কেউ দেখছে না ব্যাপারটা কি। লতিফার মৃত্যুর পর তার কোনো ছবি দেয়ালে টাঙানো হলো না। তবে তার বিয়ের একটি ছবি মুনা বের করে খুব কাঁদলো। সেই ছবিতে তাকে দেখাচ্ছিল একটি দুষ্ট বালিকার মতো। স্টুডিওতে তোলা সব ছবি কেমন মূর্তি মূর্তি হয়, এই ছবিটি সেরকম নয়। প্রাণের একটা ব্যাপার আছে কোথাও। কিংবা এও হতে পারে মানুষের মৃত্যুর পর তাদের সব ছবিতে কিছু প্রাণ সঞ্চয় হয়। লতিফার ঘর আগের মতোই আছে। মৃত মানুষদের ঘর দীর্ঘদিন এই রকম থাকে। সহজে সে ঘরে কোনো কিছুতে কেউ হাত দিতে চায় না। তবু ঘরটা কেমন যেন আগের মতো থাকে না। শুকনো একটা পরিবর্তন হয় কোথাও। সেই পরিবর্তন সূক্ষ্ম হলেও কেউ সেটা ধরতে পারে না। প্রথম রাত এই ঘরে ঘুমোতে এসে শওকত সাহেবের ভয় ভয় করতে লাগলো। লতিফার স্মৃতির প্রতি সম্মান দেখানোর জন্য
তিনি প্রাণপণ চেষ্টা করলেন পুনর দিনের কথা মনে করতে। সমস্ত মনে আছে, কিন্তু সেই সব নিয়ে ভাবতে ভালো লাগছে না। বরং শওকত সাহেবের মনে হতে লাগলো এই ঘরে কে যেন ঘুরে বেড়াচ্ছে, খুব সাবধানে পা ফেলছে, নিঃশব্দে পদচারণা। এইবার যেন বসলো পাশের চেয়ারটায়। ভয় কাটানোর জন্য তিনি শব্দ করে কাশলেন। সেই কাশির শব্দে তার নিজেরই ভয় বেড়ে গেল। তিনি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলেন। তখনই মনে হলো মাথার উপর ফ্যান ঘুরতে শুরু করেছে। লতিফা শীতের রাতেও ফ্যান না ছেড়ে ঘুমোতে পারত না। সেই জন্যই কি, ঘর অন্ধকার, তবুও সবকিছু আবছা আবছা দেখা যায়। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে ফ্যানটির দিকে তাকিয়ে রইলেন। হ্যাঁ, ফ্যান ঘুরছে। শওকত সাহেবের নিঃশ্বাস ভারী হয়ে এলো। তিনি চোখ বন্ধ করে পড়ে রইলেন এবং স্পষ্ট শুনলেন মশারির ওপাশে কেউ যেন মিষ্টি করে হাসলো। প্রথম যৌবনে লতিফা যেমন হাসতো। শওকত সাহেব ভাঙা গলায় ডাকলেন, মুনা, মুনা। মুনা সম্ভবত বারান্দায় বসেছিল। সে এসে দরজা ধাক্কা দিল। কি হয়েছে মামা? শওকত সাহেব কাপা গলায় বলল, কিছু না, তুই যা। মামা দরজা খোলো। শওকত সাহেব দরজা খুলে মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। কি হয়েছে? তিনি জবাব দিলেন না। মোনা বলল, ভয় পাচ্ছ? হুম। কেন পাচ্ছ ভয়? ফ্যান ঘুরছে শুধু শুধু। কোথায় ঘুরছে? না, এখন আর ঘুরছে না। শওকত সাহেব ক্লান্ত স্বরে বললেন, যা, ঘুমোতে যা। মুনা বলল, তুমি বরং আমাদের ঘরে ঘুমাও, বাবুর সঙ্গে শুয়ে পড়ো, আমি এখানে ঘুমাবো। শওকত সাহেব কোনো কথা বললেন না। মুনা বলল, যাও মামা, আমার কথা শুনো। তাছাড়া আজ রাতটা এমনিতেই তোমার উচিত ছেলে মেয়ের পাশে ঘুমানো। শওকত সাহেব ক্ষীণ স্বরে বললেন, তোর মামির উপর বড় অবিচার করেছি রে মুনা। তা করেছো, বড় খারাপ লাগছে। অল্প কয়েকদিন লাগবে, তারপর আর লাগবে না। মানুষ খুব অদ্ভুত প্রাণী মামা। শওকত সাহেব কোনো কথা বললেন না। মুনা চাপা স্বরে বলল, ধরো কিছুদিন পর আবার যদি তুমি বিয়ে করো, তাহলে প্রথম কিছুদিন ওই মেয়েটাকে খুব ভালোবাসবে। তারপর আবার আগের মতো নানান অবিচার শুরু করবে এবং একসময় বিছানা বালিশ নিয়ে আলাদা ঘুমাতে চাইবে। চাইবে না? শওকত সাহেব একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। মুনা বলল, যাও ওদের ঘরে গিয়ে শো, ওরা জেগেই আছে। ওদের সঙ্গে দু একটা কথা বলো। কি কথা বলবো? যা মনে আসে বলো, ওদের সাহস দাও। বাবু তার বাবাকে পাশে শুতে দেখে কেমন যেন কুঁকড়ে গেল। বকুল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল মশারির ভেতর থেকে। শওকত সাহেব ডাকলেন, বাবু। বাবু জবাব দিল না। ঘুমাচ্ছিস নাকি বাবু? না। বকুল, ঘুমাচ্ছিস? না। শওকত সাহেব তাদের কি বলবেন বুঝতে পারলেন না। ছেলে মেয়েদের সঙ্গে তার তেমন যোগাযোগ নেই। চিরদিন দূরে দূরে থেকেছেন। একটা আড়াল তৈরি হয়ে গেছে। আজ হঠাৎ করে ওদের কাছ থেকে আসা যায় না। ওরা কাঁদছেও না। কাঁদলে বলা যেত, কাঁদিস না রে। শওকত সাহেব ক্ষীণ স্বরে বললেন, গরম লাগছে, তাই না? বকুল বাচ্চা বাবু কেউ কিছু বলল না। মুনার অনেক রাত পর্যন্ত ঘুম এলো না। পায়ের কাছে জানালাটা খোলা। খোলা জানালায় শীতল হাওয়া আসছে। সেই হাওয়ায় সিলিং ফ্যানটি অল্প অল্প ঘুরছে। ঘরে অন্যরকম একটা গন্ধ, রোগের গন্ধ, শোকের গন্ধ, মৃত্যুর গন্ধ। মুনা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে মৃদুস্বরে ডাকলো, মামি। কেউ জবাব দিল না। মৃত্যুর ওপারে কোনো ভুবন আছে নাকি? না থাকাটা খুব কষ্টের হবে। মুনার পানির তৃষ্ণা হচ্ছিল, কিন্তু উঠে গিয়ে পানি আনার ইচ্ছা হচ্ছিল না। সে চোখ বন্ধ করে পড়ে রইল। কত অসংলগ্ন কথাই না তার মনে এলো, যার সঙ্গে মামির কিছুমাত্র সম্পর্ক নেই। খুব ছোটবেলায় নদীর ধারে বেড়াতে গিয়েছিল। সেখানে লাল রঙের একটা প্রকাণ্ড কাকড়া তার দিকে ছুটতে ছুটতে আসতে শুরু করলো। অনেকদিন পর সেই দৃশ্যটা পরিষ্কার মনে এলো। কেন এলো? শীত করছে। এবার কি আগে ভাগে শীত পড়ে গেল নাকি? কাঁথায় শীত মানবে না। লেপ বের করতে হবে শিগগির। লেপগুলো কি অবস্থা কে জানে। তেলাপোকা কেটে কুটে সর্বনাশ করে রেখেছে হয়তো। অনেকদিন রোদে দেয়া হয় না। মুনা বিছানা ছেড়ে উঠল।
পানির পিপাসা অগ্রাহ্য করা যাচ্ছে না। দরজা খুলে বের হয়ে সে একটি অদ্ভুত দৃশ্য দেখল। মামা তার ছেলে মেয়ে দুটিকে নিয়ে ক্যাম্পখাটে বসে আছেন। দু হাতে জড়িয়ে ধরে আছে দুইজনকে। মামা ধরা গলায় ডাকলেন, মুনা, আয় মা এদিকে। মুনা গেল না। নিশিরাত্রির এই মুহূর্তটি ওদের। সেখানে তার স্থান কোথায়? সে রান্নাঘর থেকে পানি খেয়ে আবার শুয়ে পড়ল। আজ সারাদিন বড় পরিশ্রম গিয়েছে, বড় ক্লান্ত লাগছে, কিন্তু ঘুম আসছে না। মোনা চেষ্টা করলো তার বাবার ছবি মনে করতে, কিছুতেই মনে এলো না। শুধু মনে পড়লো প্রচন্ড একটা শীতের রাতে ছোট খালা তাকে ঘুম থেকে তুলে নিয়ে যাচ্ছেন বাবার ঘরে। চারদিকে অনেক লোকজন, অনেক আলো। ছোট খালা বলেছেন, চল মা, বাবাকে একটা চুমু দিয়ে আসবে। লক্ষ্মী মেয়ের মতো বাবাকে একটা চুমু দেবে। বাবার ঘর ভর্তি মানুষ, সবাই কেমন অন্যরকম। বাবা তাকে দেখে কাঠির মতো রোগা একটা হাত উঁচু করলেন। মুনা তার খালার গলা জড়িয়ে ধরে চিৎকার করে উঠল। সে কিছুতেই যাবে না বাবার কাছে। বাবা দুর্বল স্বরে বললেন, ও ভয় পেয়েছে, ওকে নিয়ে যাও। ছোট খালা ঘর থেকে বের করে এনে প্রচন্ড একটা চড় দিয়ে বললেন, বোকা মেয়ে। মুনা কাঁথাটা গলা পর্যন্ত টেনে দিয়ে মৃদু স্বরে বলল, বাবা, ওই ভয়ঙ্কর রাতে তোমাকে চুমু খেতে পারিনি, কিন্তু তোমাকে আমি লক্ষ লক্ষ চুমু খেয়েছি। কোনোদিন তুমি তা জানতে পারবে না। এই দুঃখ আমি সারা জীবন বুকের মধ্যে পুষে হাসি মুখে ঘুরে বেড়াবো। কত রকম সুখের ঘটনা ঘটবে আমার জীবনে। ঘর সংসার হবে, ছেলে মেয়ে হবে, ওরা বড় হবে, ওদের বিয়ে হবে, কিন্তু সেই দুঃখ থাকবেই। মৃত্যুর পর কি কোনো জগৎ সত্যিই নেই? এই একটিই জীবন আমাদের। কোনোদিনও বাবার কাছে দুই হাত বাড়িয়ে যাওয়া যাবে না? শৈশবের দিনগুলো কি ভয়াবহ না ছিল! কিছুদিন এর বাড়ি, কিছুদিন ওর বাড়ি। 7 বছর বয়সে বুঝতে পারলাম যে একটা উপদ্রবের মতো। কেউ তাকে দীর্ঘদিন রাখতে চায় না। তার যখন 9 বছর বয়স, তখন একদিন মামা এসে বললেন, মুনা, তুই চলে আয় আমার সাথে, আমার সাথে থাকবি। ছোট খালা বিরক্ত হয়ে বললেন, তোর সাথে থাকবে মানে? তুই একা মানুষ, মেসে পড়ে আছিস। একটা ঘর ভাড়া নেব, এখানে ওর কষ্ট হচ্ছে। মামা সত্যি সত্যি ঘর ভাড়া করে তাকে নিয়ে নিজের কাছে নিয়ে নিলেন। দুইজন মাত্র মানুষ তারা, কত রকম সমস্যা। রাত 9টা 10টা পর্যন্ত মুনাকে মাঝে মাঝে একা থাকতে হতো। কি যে ভয় লাগতো এক এক দিন, কিন্তু সে সুখে ছিল। মামা তাকে ভালোবাসায় ডুবিয়ে রেখেছিলেন। যার যতটুকু ভালোবাসার প্রয়োজন সে বোধহয় তার কোনো না কোনো ভাবে পেয়েই যায়। মুনার স্পষ্টভাবে মনে হলো সে সুখী হবে। ভালোবাসার অভাব তার জীবনে হবে না। শেষ রাতের দিকে মুনা সুন্দর একটা স্বপ্ন দেখলো। রিক্সা করে সে মা আর মামুন যাচ্ছে। রিক্সা যাচ্ছে কোনো একটা পাহাড়ি অঞ্চল দিয়ে। অপূর্ব সব দৃশ্য চারদিক। খুব বাতাস দিচ্ছে। সেই বাতাস অগ্রাহ্য করে মামুন সিগারেট ধরাতে চেষ্টা করছে। একটার পর একটা দেশলাইয়ের কাঠি নষ্ট হচ্ছে। মামুন বিরক্ত হচ্ছে। সে যতই বিরক্ত হচ্ছে মুনার ততই মজা লাগছে। কত রকম অদ্ভুত স্বপ্নই না মানুষ দেখে। মামুন ভেবেছিল ঢাকায় খুব বেশি হলে 7 দিন থাকবে। বেশি দিন থাকা সম্ভব নয়। রাজমিস্ত্রি ঠিক আছে, ওরা বসে থাকবে। মেশিন রাখার বেশ পাকা হবে। একটা হাফ বিল্ডিং হবে, প্রচুর কাজ। কিন্তু ঢাকা থেকে বের হবার যে পথ সে পাচ্ছে না। ওনার সঙ্গে সরাসরি কথা বলা দরকার। সমস্ত পরিকল্পনাটি তাকে ভালো মতো বোঝানো দরকার। তাও সম্ভব হচ্ছে না। একটির পর একটি ঝামেলা লাগছে। ছোটখাটো ঝামেলাও না, বিরাট সব ঝামেলা। এর মধ্যে ইন্ডাস্ট্রির কথা বলা যায় না। তাছাড়া ঢাকায় এসে কেন যেন মনে হচ্ছে মুনা ঠিক আগের মতো নেই। তাকে তেমন পছন্দ করছে না, এড়িয়ে চলতে চেষ্টা করছে। সেদিন ওর অফিসে গিয়েছিল। সে ঠান্ডা গলায় বলল, কোনো কাজে এসেছো নাকি এমনি? জরুরি কথা ছিল কিছু। এখন তো খুব ব্যস্ত, তুমি চলে যাও, আমি যাব তোমার কাছে। মামুন রাত 8টা পর্যন্ত অপেক্ষা করলো। মোনার পাত্তা নেই। এমন কখনো হয় না। এই মেয়েটি কথার নড়চড় হয় না।
মামুন সে রাতেই মোনাদের বাসায় গিয়েছিল। মোনা সহজভাবে বলেছে, মাথা ধরেছে, কাজে তোমার ওখানে যাইনি। তাছাড়া মন তোরও ভালো না, কোথাও যেতে ইচ্ছে করে না। তুমি বসো, চা খাও, আমি একটু শুয়ে থাকবো। মামুন রাত প্রায় 11টা পর্যন্ত বসে রইল। মুনা একবার এসে শুধু চা দিয়ে গেল। শওকত সাহেব এই দীর্ঘ সময় ধরে তার সঙ্গে গল্প করলেন, সাপের গল্প, কবে বারহাট্টায় বেড়াতে গিয়েছিলেন, সন্ধ্যাবেলা বাইরে বেরোবেন। শার্ট গায়ে দিতে মনে হলো ঠান্ডা একটা কি যেন গায়ে বেয়ে নামছে। হারিকেন আনতেই দেখা গেল কালো কুচকুচে একটা সাপ। আর একবার চাঁদপুরে ঘুমিয়ে আছেন, মশারি টশারি সব ফেলা। বাতি নিভিয়ে চাদর গায়ে দিতেই মনে হলো ঠান্ডা একটা কি যেন পায়ের উপর দিয়ে যাচ্ছে। মামুনের মনে হলো স্ত্রীর মৃত্যুর কারণেই হোক বা অন্য কারণেই হোক, এই লোকটির মধ্যে বড় রকমের পরিবর্তন হয়েছে। সাপের মতো একটা বিষয় নিয়ে কেউ 2 ঘন্টা এক নাগাড়ে কথা বলতে পারে না, বিশেষত সেই লোক যে কপালে বিরক্তি ভাঁজ না ফেলা আগে একটা কথাও বলতো না। অথচ এখন একে দেখে কেউ বুঝতে পারবে না কোনো সমস্যা আছে। একবার হাল ছেড়ে দিলে যেমন একটা চিন্তা অলস্য ভাব চলে আসে মানুষের মধ্যে, ওনার কি তাই হয়েছে? মামুন একবার মামলার প্রসঙ্গ তুলতে চেষ্টা করলো। নেক্সট নেক্সট ডেট কবে পড়েছে মামা? জানি না কবে, মুনা বলতে পারবে। তারপর শ্রীপুরের গল্প শুরু করলো। ভাদ্র মাস, নৌকা করে যাচ্ছি শ্রীপুর। শ্রীপুরের গল্প শেষ হতে 15 মিনিট লাগলো। মুনা এসে বলল, যেতে দাও মামা, রিক্সা পাবে না। শওকত সাহেব বললেন, রাত বেশি হয়ে গেছে, থেকে যাক না। না না, থাকবে কি। মামুন উঠে পড়ল। মুনা কি সত্যি সত্যি তাকে অপছন্দ করছে? অপছন্দ করার মতো বাস্তব কোনো কারণ কি আছে? ওর একটা দুঃসময় যাচ্ছে, এবং তখন মামুন তাকে কোনো রকম সাহায্য করেনি। গ্রামের বাড়িতে গিয়ে বসেছিল, ঝামেলা এড়াবার জন্য সে যে একটা করেছে তা তো না। ফরিদা মারা যাবার পর বাবা মা একলা হয়ে গিয়েছে। নানান রকম কথাবার্তা বলতে শুরু করেছেন। ফরিদাকে নাকি হঠাৎ হঠাৎ দেখতে পান। অসুস্থ ফরিদাকে নয়, স্বাস্থ্য সৌন্দর্য ঝলমলে ফরিদাকে। কখনো তাকে দেখা যায় বসে আছে লাল চাদর গায়ে দিয়ে, কখনো বা হেঁটে যায় পাশ দিয়ে। মানসিকভাবে বাবা মা দুইজনই বিপর্যস্ত। এমন অবস্থায় তার নিশ্চয় অধিকার আছে বাড়িতে থেকে যাওয়ার। তাছাড়া বাড়ির সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল না, ফরিদার কারণেই ছিল না। বলতে গেলে সে পালিয়ে বেরিয়েছে। এই নিয়ে তার অপরাধ বোধ আছে। সেটা কাটানোর জন্যই গ্রামে থাকা দরকার। গ্রাম তো সেই পুরনো গ্রাম নেই। পিলার বসেছে, ইলেকট্রিসিটি মাসখানেকের ভেতর চলে যাবে, রেডিও টেলিভিশন সবই চলবে। তেলের কল ঠিক মতো কাজ করলে ভালো টাকা পয়সা আসার কথা। ঢাকা কলেজের মাস্টারি পুরো বেতনটাই তো চলে যায় বাড়ি ভাড়ায়। সেখানে বাড়ি ভাড়া দিতে হচ্ছে না। চমৎকার বাড়ি আছে নিজেদের। দোতলার দক্ষিণ ঘরটাতে একটা অ্যাটাচ বাথরুম করলেই হয়, পুরোপুরি শহরে বাড়ি হয়ে যাবে। কিন্তু মুশকিল হচ্ছে, এসব কথা বুঝিয়ে বলার মতো সুযোগ তৈরি হচ্ছে না। মামুনের ধারণা মুনা তাকে এড়িয়ে চলতে চেষ্টা করছে। টেলিফোনের কথাবার্তা থেকে সেটা কিছু স্পষ্ট হয়েছে। টেলিফোনের রিসিভার উঠিয়ে মুনা বলেছে, আমার হাতে অনেক কাজ, তুমি কি পরে একবার রিং করবে? 2টোর পর? 2টোর পর টেলিফোন করা হলো। সে অফিসে নেই। এর মানে কি? স্পষ্ট কথা বলা উচিত। মামুন এখন আর তার বিয়ের ব্যাপারটা ঝুলিয়ে রাখতে চায় না, এই নিয়েও কথা বলতে চায়। মুনার আশঙ্কা সে বুঝতে পারছে। মামার জেল টেল হয়ে গেলে এরা যাবে কোথায়? সে যদি উপন্যাসের আদর্শ নায়িকার মতো ভাবে পরিবারের বাকি সবার জন্য জীবন উৎসর্গ করবে, বাকি জীবন চিরকুমারী থাকবে, তাহলে সে ভুল করবে। সবার আলাদা আলাদা জীবন আছে। এইসব মহৎ আদর্শ উপন্যাসে এবং সিনেমায় ভালো লাগে। জীবন উপন্যাসও না, সিনেমাও না। আর এমন তো না, মোনা ছাড়া ওদের কোনো গতি নেই। অবশ্যই আছে, আত্মীয় স্বজনরা আছে। বকুলের এক মামা আছে, যথেষ্ট ক্ষমতাবান মানুষ। মুনার এখন যে দুঃসময়, তার চেয়েও ভয়াবহ দুঃসময় মানুষের আসে, এবং তখন তারা তাদের নিজেদের গুটিয়ে নেয় না। মামুন মনে মনে মুনার সঙ্গে কথাবার্তাগুলো ঝালাই করতে লাগলো।
তুমি এখন আর আমার সঙ্গে দেখা করতে আসো না কেন? ভালো লাগে না সেই জন্য আসি না। ভালো লাগে না মানে? মানে টানে কিছুই নেই। তার মানে আমাকে বিয়ে করবে না? তোমাকে বিয়ে করব কেন? কি আছে তোমার? মনে মনে কথাবার্তা বেশিক্ষণ চালিয়ে যাওয়া যায় না। তর্কে মুনা জিতে যায়। এটাও একটা অস্বাভাবিক ব্যাপার। বাস্তবের তর্কে মুনা জেতে, কল্পনার তর্কেও সেই জেতে। অন্তত কল্পনাতে মামুনের জেতা উচিত। অথচ প্রথম পরিচয়ের সময় মোনার এই তার্কিক স্বভাব তার চোখেই পড়েনি, বরঞ্চ মনে হয়েছিল বড় ঠান্ডা একটি মেয়ে, ঠান্ডা এবং লাজুক। মোনা তার বন্ধুর একটি কাজ নিয়ে গিয়েছিল অফিসে। লাজুক ধরনের মেয়েটি দ্রুত কাজটা করে দিল। মোনা বলল, মেয়েরা মেয়েরা এত তাড়াতাড়ি কাজ করতে পারে, জানতাম না তো। সে হেসে বলল, মেয়েদের এত অক্ষম ভাববেন না, এখন থেকে আর ভাববো না। মেয়েটি তাকে এক কাপ চা খাওয়ালো। সেই কাজটি নিয়ে মামুনকে পরদিন আবার যেতে হলো। মেয়েদের যতটা সক্ষম ভাবা গিয়েছিল কার্যক্ষেত্রে সেরকম দেখা যায়নি। কাগজপত্র ঠিক রকম তৈরি হয়নি। মেয়েটি দারুণ লজ্জিত হলো। ছুটোছুটি করে আবার নতুন কাগজ তৈরি করে দিল। তাতেও ভুল বের হলো। আবার আসতে হলো মামুনকে, এবং সে হেসে বলল, আপনার এখানে এসে এসে আমার অভ্যাস হয়েছে যে কাগজপত্র পুরোপুরি ঠিক হলে মন খারাপ লাগবে। মেয়েটি লাল হয়ে বলল, আপনাকে আর আসতে হবে না। এইবার ঠিকঠাক না হলে আমি চাকরি ছেড়ে দেব। কিন্তু সপ্তাহখানেক পর মামুন আবার এলো। লাজুক ভঙ্গিতে বলল, আজ কোনো কাজে আসিনি, আপনাকে থ্যাঙ্কস দিতে এসেছি। থ্যাঙ্কস জানাতে এসে প্রায় 2 ঘন্টা বসে রইল। এই 2 ঘন্টায় সে 1 প্যাকেট সিগারেট এবং 4 কাপ বিস্বাদ চা খেয়ে ফেললো। কি সব আনন্দের দিনই না গিয়েছে।